নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মার্কেট দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট পারফরমেন্স করেছে। শুরুর সময় এরকম ডাউনে ওপেন হয়েছিল, তারপরে সেখান থেকে পড়েছিল এবং তারপরে সেখান থেকে ভালো রিকভারি আসে এবং তারপরে মার্কেট অনেকক্ষণ এই সবুজেই ট্রেড করছিল এবং শেষের দিকে আবার লাল নিশানে চলে এসেছে। তো বন্ধ কতই হয়েছে? তো দেখতে পাচ্ছেন মাত্র 3 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। এর আগের দিনের ক্লোজিং ছিল 25,818 এবং আজকে ক্লোজ হয়েছে এই 25,815-তে। আর আজকের দিনের লো কত? এই 25,726 এবং আজকের যে হাই এটা কিন্তু অনেকটা উপরে উঠেছিল, এই 25,900 এটাকে একবার ভেঙে ফেলেছিল এবং তারপরেই বড় আবার প্রেসার তৈরি হয় এবং এই টপ লেভেল থেকে আস্তে আস্তে নিচের দিকেই নামতে থাকে। তো একদম নিউট্রাল পারফরমেন্স এই বাজারে দেখা যাচ্ছে। তারপরে বিএসসি সেন্সেক্স এটাও ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে, 0.092% ডাউন। তারপরে যদি ব্রডার ইন্ডাইসেস গুলো বলি, তো নিফটি নেক্সট 50 0.36% ডাউন, নিফটি ব্যাংকও সামান্য পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.06% বেড়েছে। মিড ক্যাপ আজকে আউট পারফর্ম করেছে, 0.68% বাড়া। তারপরে 100, 200, 500 এইগুলো একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো সব মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং সেই তুলনায় স্মল ক্যাপে কিন্তু আজকে সেরকম তেজি নেই। এই স্মল ক্যাপ 100 এটা 0.13% বাড়া এবং স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 0.21% এবং ওভারঅল মার্কেট ব্রেথও আজকে খারাপ ছিল। তো দেখতে পাচ্ছেন এই 3,209 খানা স্টকের মধ্যে যেগুলো এনএসইতে ট্রেড হয়েছে তাদের মধ্যে 1824 খানা আজকে ডাউন এবং 1271 খানা পজিটিভে বন্ধ হয়েছে। আর যদি সেক্টর স্পেসিফিক কথা বলি, তো নিফটি অটো এটা 0.61% ডাউন হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.23% বাড়া, এফএমসিজি সামান্য পড়েছে। তবে আইটিতে কিন্তু আজকে ভালো র্যালি দেখা গেছে, 1.21% বেড়ে গেছে। তো গতকাল দেখেছিলাম আমেরিকার মার্কেটে এআই রিলেটেড যে আইটি স্টকগুলো সেগুলো পড়ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো তাদের কিন্তু অত এআই এ ইনভেস্টমেন্ট নেই। তো একটা বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে। তারপরে নিফটি মিডিয়া এটা 1.27% ডাউন, মেটাল এটা 0.25% বেড়েছে, ফার্মা কিছু পড়েছে, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এইগুলো ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে এবং নিফটি রিয়ালটি এটা 0.34% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপর যদি কিছু নিউজ কভার করি, তো প্রথমেই যদি কথা বলি, এই যে ট্রেড ডিল সেটা আজকের দিনে কমপ্লিট হয়েছে। তো কাদের সঙ্গে? এই ওমানের সঙ্গে। তো মোদিজি তিনি ওমানে ভিজিট করেছেন এবং সেখানেই এই যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সাইন্স এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ওমান রিসিভস জিরো ডিউটি অ্যাক্সেস অন 99% অফ ইটস এক্সপোর্ট। মানে ইন্ডিয়া যত পরিমাণে জিনিস এই ওমানে এক্সপোর্ট করে থাকে তার 99% কিন্তু এই ডিউটি ফ্রি হবে, মানে জিরো ট্যারিফে এই ওমানে এক্সপোর্ট করা হবে। আর তারই উল্টো দিকে যেসব জিনিস এই ওমান থেকে ভারতে আসে তার 95% জিনিসের ওপরে কোনো ডিউটি কিন্তু বসবে না। তো এর ফলে কোন সেক্টর বুস্ট পাবে? দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে লেবার ইন্টেন্সিভ সেক্টর সেগুলো বুস্ট পাবে, মানে যে সেক্টরে লেবারের প্রচুর প্রয়োজন হয়। তো সেরকম কি কি সেক্টর রয়েছে? তো যদি কথা বলি ইন্ডিয়ার এই যে লেবার ইন্টেন্সিভ সেক্টর, যেমন এই টেক্সটাইল রয়েছে, তার সঙ্গে সঙ্গে লেদার, ফুটওয়্যার রয়েছে, জেমস জুয়েলারি, তারপরে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস রয়েছে, প্লাস্টিক, ফার্নিচার, এগ্রিকালচার রয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইসেস, তারপরে অটোমোবাইলস। তো এই যে সেক্টরগুলো এইগুলো কিন্তু বুস্ট পাবে এবং তার সঙ্গে সঙ্গে ওমানে প্রচুর পরিমাণে আইটির যে জিনিস সেগুলো এক্সপোর্ট করা হয়ে থাকে, তো আইটি সেক্টর কিন্তু বুস্ট পাবে। তো যদি কথা বলি এই ওমান এবং ইন্ডিয়ার মধ্যে টোটাল ট্রেড ভ্যালু দেখতে পাচ্ছেন প্রায় $10.5 বিলিয়ন উপরে। তো ইন্ডিয়া কত পরিমাণে জিনিস ওমানে এক্সপোর্ট করে থাকে? এই $4 বিলিয়ন কাছাকাছি এবং সেখানে এই ওমান থেকে ইম্পোর্ট করা হয় প্রায় 6.5 বিলিয়নের কাছাকাছি। মানে যত পরিমাণে জিনিস আমরা এক্সপোর্ট করি তার থেকে কিন্তু বেশি জিনিস ওমান থেকে ইন্ডিয়াতে আসে এবং এই ট্রেডের যে ভলিউম এটাও নিয়মিত বাড়ছে। দেখতে পাচ্ছেন এই ইয়ার অন ইয়ার প্রায় কিন্তু 19% বেড়েছে। আর আমাদের ইন্ডিয়ার কোন কোন জিনিসগুলো বেশি এই ওমানে সাপ্লাই করা হয়ে থাকে? দেখতে পাচ্ছেন এই যে পেট্রোলিয়াম প্রোডাক্টস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং গুডস, এগ্রিকালচার প্রোডাক্ট। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন সব কিছু স্পেসিফিক করে দেওয়া আছে, এই রাইস, সেরালস, তারপর ফ্রেশ ফুড, ভেজিটেবল, মিট, ডেয়ারি প্রোডাক্ট, তারপরে টেক্সটাইল সেগমেন্টেও দেখতে পাচ্ছেন জেমস জুয়েলারি রয়েছে, ফার্মাসিউটিক্যালস রয়েছে। আর আমরা কি ইম্পোর্ট করে থাকি? এই পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি, তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার্স, তারপরে কেমিক্যাল রয়েছে, মিনারেলস অ্যান্ড মেটাল রয়েছে এবং ডেটস মানে খেজুর রয়েছে। তো প্রায় 99% জিনিস বর্তমানে কিন্তু ট্যারিফ ফ্রি হয়ে গেল। এরপরে যদি কথা বলি মার্কেটে সেই সব শেয়ারগুলো যেইগুলো আজকে অনেকটা করে বেড়েছে এবং অনেকটা করে পড়েছে, তো প্রথমেই কথা বলবো এই অ্যান্টনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল লিমিটেড। তো গতকাল শেষ ভিডিওতেই কভার করেছিলাম। তো দেখতে পাচ্ছেন 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছে। তো খুলেছে কতই? এই 469-এ খুলেছিল এবং এই ওপেন হওয়ার পরেও যদি দেখেন প্রায় কিন্তু 11.5%-এর কাছাকাছি বেড়েছে। তো কি খবর ছিল? কোম্পানি একটা বড় অর্ডার পেয়েছিল এই 1330 কোটি টাকার। তো এই বিএমসির তরফ থেকে অর্ডার পেয়েছিল। তো এই অর্ডারে কোম্পানিটা এত বেড়ে গেল কি করে?
কারণ যদি দেখেন এই অর্ডারের তুলনায় কোম্পানির যে সাইজ সেটা কিন্তু অনেকটাই কম। তো কোম্পানির টোটাল সাইজই দেখতে পাচ্ছেন আজকের দিনে এত বাড়ার পরে হয়ে গেছে এই 1470 কোটির ওপরে, এবং গতকাল তো এই 1000 কোটির কিছু ওপরে ছিল। তো এই মার্কেট ক্যাপের থেকে বড় অর্ডার পাওয়ার পরেই আজকেই 20% আবার সার্কিল লাগিয়েছে। এরপরে যদি কথা বলি এই এএমসি কোম্পানিগুলো বা মিউচুয়াল ফান্ড সেক্টরে কাজ করা কোম্পানি, যেমন এই নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট, তার সঙ্গে সঙ্গে এই যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, তারপরে এই কানাড়া রোবেকো, তো এইগুলোতে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক যে কোম্পানি রয়েছে যেমন নুভামা, মানে যেগুলো সব এই মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত, সেগুলোতে আজকে ভালো র্যালি দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এইচডিএফসি এএমসি এটা 7%-এর উপরে বেড়েছে। তারপরে এই যে কানাড়া রোবেকো এটা 6.55% বাড়া। তো কি খবরে বেড়েছে? তো গতকাল কভার করেছিলাম সেবি এই যে এক্সপেন্সেস রেশিও সেখানে কিছু কাটতি করেছে, মানে আগেই মিউচুয়াল ফান্ডগুলো খরচা হিসাবে যতটা চার্জ করতো তার থেকে কিন্তু কম চার্জ এই সেবি ধার্য করে দিয়েছে। তো এটা তো কোম্পানিগুলোর জন্য খারাপ, তাহলে এই খারাপ খবরেও কেন বেড়ে গেল? তো কারণটা দেখতে পাচ্ছেন, দ্য রিলিফ স্টেমস ফ্রম সেবি ব্যালেন্সিং অ্যাক্ট কাটিং দ্য টোটাল এক্সপেন্স রেশিও লেস অ্যাগ্রেসিভলি দেন আউটলাইন্ড ইন ইট অক্টোবর কনসালটেশন পেপার। মানে অক্টোবর মাসে যে কনসালটেশন পেপার এসেছিল সেখানে যত পরিমাণে এই এক্সপেন্স রেশিও এইগুলো কাটার কথা বলা হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা কম কাট করা হয়েছে। কারণ সেবি বলছে এই চার্জ যদি অনেকটা কমিয়ে দেওয়া হয় তাহলে এই সেক্টরে যে এজেন্টদের আসার পরিমাণ সেটা কমে যাবে। তো চার্জ যেটা আগে ছিল 12 বেসিস পয়েন্ট সেখান থেকে কমিয়ে করা হয়েছে 6 বেসিস পয়েন্ট। তো এটাকেই আরো কমানোর কথা কিন্তু বলা হয়েছিল কনসালটেশন পেপারে। তো সেই কনসালটেশন পেপারের তুলনায় কম কমাতে আজকের দিনে কিন্তু স্টকগুলো বেড়েছে, এবং এর ফলে কি হবে, পাবলিকরা যারা এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছে তাদের যে প্রফিট সেটাও বাড়বে, কারণ এই যে চার্জ সেটা কমে যাবে। তো এসব কারণে কিন্তু স্টকগুলো বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এক্সিট লোড এটাও কিন্তু 5 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তো এই এক্সিট লোড মানে কি? তো এই মিউচুয়াল ফান্ডের তো একটা লক ইন পিরিয়ড থাকে যে 3 বছর হোল্ড করতে হবে, 5 বছর হোল্ড করতে হবে। তো তার আগে এক্সিট করে নিলে একটা এক্সিট লোড কিন্তু দিতে হতো। তো সেই এক্সিট লোডের যে চার্জটা সেটাই কিন্তু এই সেবি কমিয়ে দিয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এই স্টকগুলোতে আজকে ভালো ভলিউমও তৈরি হয়েছে। যদি এইচডিএফসি এমসির কথা বলি যেটা আজকে 7.23% বেড়েছে, তো এর আগে এই যে ভলিউম দেখতে পাচ্ছেন এই 5 লাখের কিছু ওপরে ছিল, এই 9 লাখের কিছু ওপরে ছিল। আজকের দিনে প্রায় 30 লাখের ওপরে ভলিউম কিন্তু জেনারেট হয়েছে। এরপরে রিলায়েন্স ইনফ্রা এটা 5%-এর ওপরে বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আর পাওয়ার এটা ওই 6%-এর কাছাকাছি বাড়া। তো এই আর পাওয়ার এই কোম্পানির জন্য খবরও আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিছু অর্ডার পেয়েছে সিকিউর ক্যাপাসিটি। তো এই 6.3 গিগাওয়াট BESS মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এটা তৈরির জন্য অর্ডার পেয়েছে, এবং কোথা থেকে পেয়েছে দেখতে পাচ্ছেন, পোল্যান্ড। এইখান থেকে কিন্তু এই অর্ডার কোম্পানিটা পেয়েছে। তো এই খবরেই আজকের দিনে এত ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন একসময় মোটামুটি ফ্ল্যাট পারফরমেন্স করছিল, এবং তারপরে এরকম শার্প র্যালি এসেছে, প্রায় 7-8%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল কিছু সময়ের মধ্যেই। তারপরে কথা বলবো টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল। তো এই ডিমার্জারের পরে আজকের দিনে দেখতে পাচ্ছেন 400 যে লেভেল সেটাকে পার করে দিয়েছে, এবং নিয়মিত র্যালি আসছে। আজকের দিনেও 3.66% বেড়েছে, এবং উল্টো দিকে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা আজকে ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে, তবে বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি করেছে, প্রায় 2.26%। এবং যখন ডিমার্জ হয় তখন দুটো যে শেয়ার তাদের এন্টিটির যে ভ্যালু সেটা কত ছিল 660 টাকা, কিন্তু বর্তমানে যদি দেখেন সেই প্রাইসটা অনেকটা বেড়েছে। এইখানে ধরুন 400 টাকা, এবং এইখানে 346, মানে প্রায় 746-এর কাছাকাছি কিন্তু চলে গেছে। মানে দুটো সম্মিলিত প্রাইস ডিমার্জারের আগের প্রাইসের থেকে কিন্তু এখন অনেকটা উপরেই রয়েছে, এবং শুধু যে ট্রেড হচ্ছে সেরকমই নয়, ভালো পরিমাণে ডেলিভারিও কিন্তু ওঠানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল এইখানে এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি এটা কত রয়েছে 61.84%। মানে ধরুন 100খানা শেয়ার ট্রেড হলো, তো তার মধ্যে এই 100টার উপরে শেয়ার মানুষ কিন্তু পোর্টফোলিওতে ধরে রাখছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এইখানে যে এই ডেলিভারেবল কোয়ান্টিটি এটা কত 44%-এর উপরে। তো এখানেও সেম জিনিস, দিনে 100টা শেয়ার ট্রেড হলে তাদের মধ্যে 44টা শেয়ার কিন্তু মানুষ পোর্টফোলিওতে ধরে রাখছে। আর আজকের দিনে এই যে বেড়েছে তার পেছনে কারণ কি? তো দেখতে পাচ্ছেন টাটা মোটরস সিবি শেয়ার জাম্প 5% আফটার জেপি মর্গান, বোফা এরা বুলিশ কল দিয়েছে। এই জেপি মর্গান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক অফ আমেরিকা। তো এরা কত কি টার্গেট প্রাইস দিয়েছে এবং কেন দিয়েছে? তো এই জেপি মর্গান এরা দেখতে পাচ্ছেন এই যে টার্গেট প্রাইস এটা কত দিয়েছে 475 টাকা পার শেয়ার, যেটা বর্তমান দাম থেকে প্রায় 23% উপরে। তো কি কারণে দিচ্ছে? কারণ বলছে এই কমার্শিয়াল ভেহিকেলের যে মার্কেট সেটা পূর্ববর্তী 3 বছরে খুব ভালো পারফর্ম করেনি, সেখান থেকে আস্তে আস্তে রিকভারি দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ইতালি বেসড একটা কোম্পানি এই যে আইবিকো এটাকে অ্যাকোয়ারও করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বলছে বাকি যে প্যারামিটারগুলো এই এবিটা এইগুলো সব ইমপ্রুভ হবে। এবং উল্টো দিকে এই যে ব্যাংক অফ আমেরিকা এরা কত টার্গেট দিচ্ছে, এরাও এই বাই কল দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টার্গেট এটা দিয়েছে এই 475 টাকা। তো এই দুটো ব্রোকারই এই স্টকটার প্রতি কিন্তু বুলিশ। তো এই বোফা এরা বলছে এই কোম্পানিটা এই 15% সিএজিআর হারে কিন্তু গ্রোথ দেখাবে। এরপরে ইন্ডিগো তো অনেকদিন পর ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানির সিইও এনার তরফ থেকে কমেন্ট্রির সামনে এসেছে। তো তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, তিনি এটাই বলেছেন, টেল এমপ্লয়িজ দ্য ওস্ট ইজ বিহাইন্ড আস। মানে কোম্পানির
যে খারাপ সময় চলছিল সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো কোম্পানির বিভিন্ন ফ্লাইট বারবার ক্যান্সেল হচ্ছিল এবং যেখানে কোম্পানি 2300 খানা ফ্লাইট দিনে অপারেট করতো সেখানে সেই যে ফ্লাইটের পরিমাণ সেটা 1500-তে নেমে এসেছিল। তো কোম্পানি সিইও তিনি এটাই বলছেন যে কোম্পানি আবার আগের মতো বিজনেস শুরু করে দিয়েছে এবং এটাও বলেছেন যে লাস্ট দুখানা সপ্তাহ এই কোম্পানির জন্য কিন্তু খুব চ্যালেঞ্জিং গেছে এবং 2300 ফ্লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন আজকের দিনে কোম্পানি 2200 ফ্লাইট কিন্তু উড়িয়েছে। তো প্রায় রিকভারি এসে গেছে এরকমটা কিন্তু বলতে পারেন। তারপরে হিন্দুস্তান কপার 4.64% বেড়েছে। তো কপারে নিয়মিত র্যালি দেখা যাচ্ছে। তারপরে মিশো লিমিটেড তো গতকাল 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছিল, আজকেও আবার 8%-এর কাছাকাছি বেড়েছে। তো যদি দেখেন শুরুতে এরকম গ্যাপ আপ ওপেন হয়েছিল, সেখান থেকে অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল প্রায় 8%-এর কাছাকাছি। তো সেরকম ভাবে কিছুক্ষণ ট্রেড করছিল এবং তারপরে আস্তে আস্তে এই হায়ার হাই ফরমেশন লাগিয়ে এই বটম লেভেল থেকে যদি দেখেন প্রায় 12 থেকে 13% বেড়ে বন্ধ হয়েছে এবং যদি এক্সাক্ট ক্যালকুলেট করেন তো এখান থেকে দেখতে পাবেন একদম বটম লেভেল থেকে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 18%-এর কাছাকাছি বেড়েছে। তো এই আইপিও আসার পর থেকে মানে ইস্যু প্রাইস থেকে প্রায় কিন্তু 100%-এর উপরে রিটার্ন এই কোম্পানি তৈরি করেছে। তারপরে আকাশ লিমিটেড তো এটা গতকাল 12 থেকে 13% বেড়েছিল, আজকেও গ্যাপ আপ ওপেন হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়েছে এবং 5% পড়ে বন্ধ হয়েছে। এরপরে পড়া শেয়ারগুলো দেখে নেব। তো এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা 4.38% আজকের দিনে ডাউন হয়েছে এবং আজকের দিনে আবার অল টাইম লো লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই লো কত 30.76 এবং 52 উইকের লো বা অল টাইম লো এটা হচ্ছে 30.76। তো কোম্পানির যে বিজনেস খারাপ চলছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির যে স্টকটা সেটা প্রায় ফেয়ার ভ্যালুয়েশনের কাছাকাছি চলে এসেছে। তবে দীপন মেহতা ইনি কিন্তু একটা সতর্কবার্তা জারি করেছেন যে অ্যাভয়েড বটম ফিশিং, মানে পড়ছে বলেই যে কিনতে হবে সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলেছে। তারপরে ফ্যাক্ট এটা 1.59% ডাউন, হিতাচি এনার্জি এটা 5%-এর উপরে পড়া এবং সিমেন্স এনার্জি ইন্ডিয়া এটা 4%-এর উপরে পড়েছে। তারপরে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডস 3.25% ডাউন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এটা পড়েছে 3.82% এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে 6 টাকা 43 পয়সা পড়েছে এবং এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পড়েছে এটা কিন্তু ডিভিডেন্ডের কারণে পড়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে এই ডিভিডেন্ডের যে ডেট তার এক্স ডেট ছিল, তো কত টাকা করে ডিভিডেন্ড 5 টাকা। তো দেখতে পাচ্ছেন সেই 5 টাকা পড়েছে এবং বলতে পারেন অতিরিক্ত আরো এই 1.5 টাকার কাছাকাছি পড়েছে। তারপরে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তো আজকের দিনে মোটামুটি একটা প্রেসার দেখা গেছে এবং কি খবরে এতে প্রেসার দেখা গেছে তো দেখতে পাচ্ছেন একটা খবর আসছে ইন্দোনেশিয়া টু ইম্পোজ কোল এক্সপোর্ট ট্যাক্স অফ আপ টু 5% ফ্রম 2026। মানে ইন্দোনেশিয়া এই যে দেশটা তারা কয়লা এক্সপোর্টের উপরে এই যে ট্যাক্স সেটা কিন্তু 5% পর্যন্ত বাড়াতে পারে। তো কি কারণে বাড়াবে বলেছে, তো স্টেট রেভিনিউ এটা বাড়াবার জন্য, মানে দেশের যে রাজস্ব বা ট্যাক্স সেটা বাড়াবার জন্যই কিন্তু এই যে এক্সপোর্ট ট্যাক্স সেটা বাড়াবার কথা বলা হচ্ছে। তো এই ইন্দোনেশিয়ার ফাইন্যান্স মিনিস্টার তিনি কিন্তু এই কথা বলেছেন। তো এতে টাটা পাওয়ারের পড়ে যাওয়ার কারণ কি, কারণ হিসেবে যদি দেখেন এই টাটা পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে কয়লা এই ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে থাকে। তো কিছু কোম্পানিতে টাটা পাওয়ারের ভালো স্টেকও রয়েছে, যেমন এই পিটি কালটিম এইখানে 30% স্টেক, তারপরে এই পিটি বারামুলটি এখানে 26% স্টেক রয়েছে এবং অ্যান্টাং গুনুং এইখানে কোম্পানির 26% স্টেক রয়েছে। এবং যদি টোটাল কয়লা ইম্পোর্টের কথা বলি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে কয়লা ইম্পোর্ট করে থাকে, তার মধ্যে সব থেকে বেশি করে থাকে ইন্দোনেশিয়া থেকে, এইখান থেকে 56%, তারপরে সাউথ আফ্রিকা এখান থেকে 14% রয়েছে এবং তারপরে রাশিয়া এইখান থেকে প্রায় 8.69%। তো যে দেশটা থেকে সব থেকে বেশি কয়লা ইম্পোর্ট করে সেই দেশটাই এই যে এক্সপোর্ট ট্যারিফ সেটা বাড়াবার কথা বলেছে এবং তারপরে একটু পতন এসেছে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকারেজ ফার্মগুলোও বলছে এই ইন্দোনেশিয়ার এই ট্যারিফ বাড়ানোর কারণে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল তার উপরেও ইম্প্যাক্ট পড়বে। তো এই মর্গান স্ট্যানলি এরা বলছে এই টাটা পাওয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ার 27-28-এর যে ইপিএস সেখানে 4 থেকে 5% পর্যন্ত ইম্প্যাক্ট দেখা যেতে পারে। তো এই খবরই কিছুটা পড়েছে। এরপরে একবার নিফটি দেখে নেবো। তো 24টা পজিটিভে বন্ধ হলো, 25টা নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো প্রথমে ইন্ডিগো দেখতে পাচ্ছেন। তো কোম্পানি সিইওর বয়ানের পরে 3%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে টিসিএস আইটি সেক্টর ভালো পারফর্মই করেছে, এটা 1.97% বাড়া। তারপরে ম্যাক্স হেলথ বেড়েছে 1.64%। তারপরে আবার তিনটে কোম্পানি এই আইটি সেক্টর থেকে বিলং করছে, টেক মাহিন্দ্রা 1.62%, ইনফোসিস 1.57% এবং উইপ্রো এটা 1.13% বেড়েছে। আর পড়েছে কোনগুলো, সান ফার্মা পড়ে গেছে 2.62%, টাটা স্টিল পড়েছে 1.40%, পাওয়ার গ্রিড 1.23% ডাউন, এশিয়ান পেন্টস পড়েছে 0.98% এবং টাটা কনজিউমার এটা 0.92% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।